এর আগের দিন আমি ট্যাক্সেশন সিস্টেম পড়াইছিলাম, কীভাবে ট্যাক্সেশন সিস্টেম কীভাবে হতে পারে, কী ট্যাক্স লাগানো হয়, কীভাবে ট্যাক্স কালেক্ট করা, সেই সম্পর্কে বলছিলাম। তো আজকে কি বলবো, আমি এর আগের দিন একটা টপিক ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছিলাম ক্যানন অফ অ্যাডাম স্মিথ। ক্যানন মানে কি? ক্যানন মানে নিয়ম কানুন। হ্যাঁ, মানে কি নিয়ম মানলে পরে ট্যাক্স কালেক্টে সুবিধা হবে, ট্যাক্স দিতে, ট্যাক্স পে করতে সুবিধা হবে, সেইটাকে বলা হয় ক্যানন অফ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক কাকে বলা হয়? তাকে অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ 1776 সালে, কত সালের কথা বলতেছি? 1776 সালে দ্য দ্য ওয়েলথ অফ নেশন, এই ওয়েলথ অফ নেশন এই বইটাতে চার ধরনের ক্যাননের কথা বলছে, মানে চারটা নিয়মের কথা বলছে। সেই নিয়মগুলো মানলে কি হবে? ট্যাক্স কালেক্ট করতে সুবিধা হবে, ট্যাক্স দিতে সুবিধা হবে। তো এই চারটা নিয়ম মানতে হবে। সেই চারটা নিয়ম কি কি? সবার প্রথমে বলি ক্যানন অফ ইকুয়ালিটি। ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ ইকুয়ালিটি। এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু কি প্রশ্ন আসে? যে এই ক্যানন অফ স্মিথ এটা কত সালে পাবলিশ হচ্ছে? 1776 সালে পাবলিশ হচ্ছে। কিসে পাবলিশ হচ্ছে? দ্য ওয়েলথ অফ নেশনস। এই দ্য ওয়েলথ অফ নেশনস বইটা কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। ইকোনমিকের অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। ঠিক আছে? কয়টা ক্যাননের কথা বলছে? চারটা ক্যাননের কথা বলছে। সবার প্রথমে যে ক্যাননটা বলছে সেটা কি? ক্যানন অফ ইকুয়ালিটি। এই জিনিসটা কি? ক্যানন অফ ইকুয়ালিটি ক্যানন অফ ইকুয়ালিটি হচ্ছে যে যারা কর প্রদান করবে তাদের ইনকামের অনুপাতে কর ধার্য করতে হবে। মানে কেউ একজন কম ইনকাম করতেছে, তারও যা ট্যাক্স দিতে হইতেছে, কেউ একজন বেশি ইনকাম করতে তারও ওই একই ট্যাক্স দিতে হইতেছে। সেটা তো ইকুয়ালিটি না। তাহলে কি বললাম? ক্যানন অফ ইকুয়ালিটি কি? যারা কর দিবে তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য পরিমাণে কর গ্রহণ করতে হবে, কর ধার্য করতে হবে। এটাকে বলা হয় কি? ক্যানন অফ ইকুয়ালিটি। তোমরা যদি আগের দিনের ক্লাস মনে রাখো তাহলে আমাকে বলো তো, এই ক্যানন অফ ইকুয়ালিটি কোন ট্যাক্সেশন সিস্টেমে আছে? কোন ট্যাক্সেশন সিস্টেম মানে? কোন ট্যাক্সেশন সিস্টেম? প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম। বাড়িতে পড়াশোনা করো। প্রপোর্শনাল কি? সবারই ট্যাক্স সমান। ওটাতে কিভাবে ইকুয়ালিটি থাকবে? তুমি কম কামাই করতেছো, বেশি ট্যাক্স দিতেছো, ও যেই কামাই করতেছে বেশি কামাই করছে, তোমার মতন ট্যাক্স দিতে হয়নি। তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্সেশনে এই নিয়মটা মানা হয়, ক্যানন অফ ইকুয়ালিটি। তারপরে একটা ক্যানন বোঝো, তারপরেরটা কি? ক্যানন অফ সার্টেনিটি। এই ক্যানন অফ সার্টেনিটিটা কি জিনিস? ক্যানন অফ সার্টেনিটিতে বলা হয় যারা কর দেবে, মানে যারা ট্যাক্সেবল, যারা কর দিবে, তারা তাদের যে ইনকাম তার উপরে কত টাকা ট্যাক্স হবে, তাকে কত দিনের মধ্যে ট্যাক্স দিতে হবে এবং কত পার্সেন্ট হিসাবে ট্যাক্স লাগবে, সেই সমস্ত কিছু সম্পর্কে আগের থেকেই ধারণা থাকতে হবে। বোঝা গেল কি বললাম? তার মানে আমি কি বললাম? এই ক্যানন অফ সার্টেনিটি কি? যারা কর প্রদান করে তাদের ওই সম্পর্কে নলেজ থাকতে লাগবে যে ওরা যে ইনকাম করছে সেই ইনকামের উপরে কত পার্সেন্ট ট্যাক্স ধার্য হবে, কত টাকা ট্যাক্স ধার্য হবে, কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে, কত টাকা দিতে হবে, কোন সময়ে দিতে হবে, প্রত্যেকটা সম্পর্কে যাতে ওর বিশদ জ্ঞান থাকে, সেই সময়টাকে কি বলা হয়? ক্যানন অফ সার্টেনিটি। ক্লিয়ার? তারপরে কি? ক্যানন অফ কনভেনিয়েন্স। ক্যানন অফ কনভেনিয়েন্সটা কি? ক্যানন অফ কনভেনিয়েন্স হচ্ছে, তুমি যদি করদাতা হও, তোমাকে যদি কর দিতে হয়, তাহলে তুমি যাতে তোমার উপযুক্ত সময়ে স্বাচ্ছন্দ্যভাবে কর প্রদান করতে পারো। মানে আমি যদি আরো ভালোভাবে বলি, ধরো তুমি ট্যাক্স পে করবা, এবার ট্যাক্স পে করার দিন যেখানে ট্যাক্স পে করবা সেখানে গিয়ে দেখলাম বিশাল লাইন, 200 জনের পরে, তো সারাদিন দাঁড়ায় থেকে ট্যাক্স দিতে হইতেছে, তুমি কি স্বাচ্ছন্দ্য বোধ করবা? তোমার কি মনে হয় না আমি আর ট্যাক্স দেবো না, পরে দেখা যাবে? তাহলে এরকম যদি করো তাহলে ট্যাক্স ফাঁকি হতে পারে। এই জিনিসগুলোকে বলা হয় ক্যানন অফ কনভেনিয়েন্স। আমি কি বুঝাইতে পারলাম? মানে করদাতা যাতে নিজের সুবিধা অনুসারে ট্যাক্স পে করতে পারে। ঠিক আছে? ক্যানন অফ কনভেনিয়েন্স। এরপরে আছে কি? ক্যানন অফ ইকোনমি। ক্যানন অফ ইকোনমিটা কি? অ্যাডাম স্মিথ কি বললো এই যে যারা কর আদায় করবে, করদাতাদের কাছ থেকে যারা কর আদায় করবে, মানে কোনো ফ্যাকাল্টি,
তাকে মাথায় রাখতে হবে কর আদায় করতে গিয়ে যাতে যতটুকু কর দিবে তার বেশিরভাগটাই যাতে খরচ না হয়ে যায়। মানে ধরো কর আদায় করতে হবে 100 টাকা, তার মধ্যে যদি 99 টাকাই যদি কর আদায় করতে খরচা হয়ে যায়, তাহলে কি গভর্নমেন্টের কোনো লাভ হবে? এই ব্যাপারটাকেই বলা হয় ক্যানন অফ ইকোনমি। তার মানে অ্যাডাম স্মিথ কয়টা ক্যাননের কথা বলছে? 4টা ক্যাননের কথা বলছে। 4টা ক্যানন কি কি? ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ কনভেনিয়েন্স, ক্যানন অফ সার্টেনিটি, ক্যানন অফ ইকোনমি। ক্লিয়ার? এই 4টা ক্যাননের কথা বলছে। ক্যানন মানে কি? ক্যানন মানে নিয়ম। যারা কর কালেক্ট করবে, কি পদ্ধতিতে কালেক্ট করবে, কে দিবে, এইগুলো যেই নিয়মের মধ্যে পড়ে সেইটা কি বলা হয়? 4টা ক্যানন অফ অ্যাডাম স্মিথ। যদি বলে এই ক্যাননের কথা কোন বইয়ে উল্লেখ আছে? দ্য ওয়েলথ অফ নেশন। এটা কার বই? কত সালে পাবলিশ হয়েছিল? 1776। তাহলে আমাকে একটু বলো তো, ক্যানন অফ ইকুয়ালিটি কি বলে? আয়ের অনুপাত অনুসারে কর ধার্য করা হবে, হলো। ক্যানন অফ সার্টেনিটি কি? মানে ওর কত ট্যাক্স দিতে হবে, কবে, কত সময়ের দিতে হবে। দেখা গেল মাত্র ব্যবসা শুরু করলো তখনই এসে ট্যাক্স দিতে, তাহলে কি হবে? কোন সময়ের মধ্যে দিতে হবে, কতটুকু দিতে হবে, কত পার্সেন্ট ধার্য করতে হবে, সমস্ত সম্পর্কে যাতে ওর বিশেষ জ্ঞান থাকে, সেটাকে বলা হয় ক্যানন অফ সার্টেনিটি। ক্যানন অফ কনভেনিয়েন্স কি? ক্যানন অফ মানে করদাতা যাতে নিজের সুবিধা অনুসারে ট্যাক্স পে করতে পারে, কোনো যাতে অসুবিধা না হয়। ক্যানন অফ ইকোনমি কি? কর তুলতে গিয়ে যাতে যতটুকু কামাই করবে তার বেশিরভাগটাই যদি খরচ করে ফেলে, তাহলে কি সরকারের কোনো লাভ হবে? তাহলে এই ব্যাপারটাকে বলা হয় ক্যানন অফ ইকোনমি। ক্লিয়ার? তাহলে এই ক্যানন তো ক্লিয়ার। এটা আমি এর আগের দিন এতটুকু বাদ রাখছি। এবার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি, ডাইরেক্ট ট্যাক্স কে নিবে, ইনডাইরেক্ট ট্যাক্স কে নিবে, কোন কোনটার মধ্যে জিএসটি লাগলো, কোন কোনটার মধ্যে জিএসটি লাগে না। এখান থেকে অনেক প্রশ্ন আসে। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা স্টেট গভর্নমেন্ট, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্ট, না থাকে না, এটা গন্ডগোল হয়তো। তো এইটা যাতে গন্ডগোল না হয় তার জন্য আজকের ক্লাস ভালো করে দেখো। দেখ, আমাদের গভর্নমেন্ট তো কয়টা হয়? আমাদের গভর্নমেন্ট হচ্ছে দুইটা হয়, তাই না? একটা কি? একটা হচ্ছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আরেকটা কি? স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট, তাই না? এই সেন্ট্রাল গভর্নমেন্ট দুইটা ট্যাক্স নেবে। একটা হচ্ছিল ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ডাইরেক্ট ট্যাক্স নেবে, আর কিছু কি নেবে? ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক একই রকম ভাবে আমাদের স্টেটও দুইটা ট্যাক্স নেবে। কিছু কিছু নেবে ডাইরেক্ট ট্যাক্স, কিছু কিছু ডাইরেক্ট ট্যাক্স নেবে, আর কি নেবে? কিছু কিছু ইনডাইরেক্ট ট্যাক্স। এই যে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, এটা আমি আগের দিন ক্লাসে করা রাখছি। যারা জানো না তারা ওই ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ওখান থেকে দেখে নিন কোনটা কোনটা কাকে ডাইরেক্ট ট্যাক্স বলে। আমি সোজা কথা বলেছি, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আমরা সরাসরি যেটা সরকারের খাতায় জমা দিই সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর যেটা আমাদের ঘুর পথে সরকারকে দিতে লাগে সেটাকে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এইগুলোর মধ্যে কিছু কিছু ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, কিছু কিছু ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট, কিছু কিছু ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, কিছু কিছু ইনডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে? তো এবার দেখো, সবার প্রথমে দেখবো ডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল। ডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। সবার প্রথমে যে ট্যাক্সটার কথা বলবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা সম্পর্কে অনেকেই জানে। ইনকাম ইনকাম তাহলে কি বললাম আমি? যেগুলো এখন দেখছি সেটা কি? ডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে আমরা সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দিব, যে ডাইরেক্ট ট্যাক্স, যে প্রত্যক্ষ করটা দিব, তার মধ্যে প্রথম যে করটা পড়ছে সেটা কি? ইনকাম ট্যাক্স। পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, সবার প্রথম যে অপশনটা যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে উত্তর হয়ে যাবে ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্স কোনটা? ইনকাম ট্যাক্স কাকে বলে? সোজা বাংলা কথা, হ্যাঁ, এই ট্যাক্সটা হচ্ছে হলো পার্সনের উপরে লাগে, ব্যক্তির উপরে। ব্যক্তির আয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে বার্ষিক আয়, তার উপরে যে করটা ধার্য করা হয় সেইটাই হচ্ছে ইনকাম ট্যাক্স। এখানে তো বোঝার কিছু নাই, মাথায় রাখতে হবে এই ইনকাম ট্যাক্সটা কে নেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট। এইটুকু ক্লিয়ার? এরপরে আস্তে আস্তে চেঞ্জ হবে। হ্যাঁ, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স, এই কর্পোরেট ট্যাক্সটা কি? আচ্ছা, ইনকাম ট্যাক্স কাদের উপরে লাগে? ব্যক্তি প্রাধান্য পায়, কোন ব্যক্তির উপরে লাগে ইনকাম ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স কি? কর্পোরেট ট্যাক্স হচ্ছে হলো ট্যাক্স অন কোম্পানিজ প্রফিট। মানে কর্পোরেট ট্যাক্স সোজা বাংলা কথায় ইনকাম ট্যাক্স তোমার আমার সবার উপরে লাগবে, আমাদের ইনকামের উপরে লাগবে। কর্পোরেট ট্যাক্স কি?
কোম্পানির উপরে লাগবে। কোম্পানির কিসের উপরে ভালো করে বলুন? ট্যাক্স অন কোম্পানিজ প্রফিট। কোম্পানির যে বছরের টার্ন ওভার হবে, কোম্পানি যে প্রোডাক্টটা, যত টাকার প্রোডাক্ট বিক্রয় করবে বছরের শেষে, তাতে যতটুকু মুনাফা হবে, যতটুকু লাভ হবে, তার উপরে যে ট্যাক্সটা সরকারকে দিবে সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। এবং কর্পোরেট ট্যাক্স একটা প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স। এটা আমরা কাকে পে করব? এটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে পে করতে হয়। ক্লিয়ার? আমি একটু ভালোভাবে বুঝাই দিই যে কর্পোরেট ট্যাক্সটা কি জিনিস। ঠিক আছে, ধরো আমার যে এই ছোট মোটো গোয়ালঘর, এই আমার ব্যাচটা একদিন বিশাল ফেমাস হয়ে গেল। আমার বছরে এই যে মানে কোর্স ধরো আমি 1 লাখ টাকা বিক্রি করে ফেলেছি। বছরের শেষে 1 লাখ টাকার কোর্স আমি বিক্রি করে ফেলেছি, তাই না? এই 1 লাখ টাকা কি বছরের শেষে যে ইনকাম হলো আমার, মানে আমি যে কোর্সটা বিক্রি করলাম, এটাকে কি বলা হয়? টার্নওভার। আমি কিন্তু বিক্রি করছি। এই যে কোর্সগুলো যে 1 লাখ টাকা বিক্রি করলাম, শুধু কি বিক্রি করলাম? এখানে তো আমার খরচ আছে, তাই না? আমি নিজে ফ্যাকাল্টি, আমি ওনার প্লাস আমি এখানে এবার সার্ভিস দিই, পড়াই। তার মানে এখান থেকে আমার একটা ইনকাম হয়, পার্সোনাল ইনকাম হয়। আমি টোটাল কোর্স বিক্রি করছি 1 লাখ টাকা। আমার ফ্যাকাল্টি আছে আরো কয়েক, 1 জন, 2 জন, 3 জন, 4, হ্যাঁ না? আমি এখান থেকে 1 লাখ টাকা যদি বিক্রি করি, তো মাসে ধরো কথার কথা বছরের শেষে ধরো 10,000 টাকা আমি নিলাম। আমি উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় জন পড়ায় এখানে, ওকেও তো আমাকে টাকা দিয়ে রাখতে হবে, ওকেও দিলাম 10,000 টাকা। তৃতীয় জন, ওকেও দিলাম 10,000 টাকা, ওকেও দিলাম 10,000 টাকা, আর ওকেও দিলাম 10,000 টাকা। আর তারপরে এই যে আমাদের যে ইলেকট্রিক যা আছে, এখনো পর্যন্ত কত টাকা গেল? 1, 2, 3, 4, 50,000 গেল। আর সব কিছু মিলায় ধরো আদার্স যে খরচাগুলো আছে, এই যে ফ্যান, লাইট, এগুলো চলে, বিদ্যুতের খরচা, মার্কার পেজ যা আছে, সব কিছু মিলায় ধরো আরো 20,000 টাকা খরচা। এইটা তো আমার খরচ, এটা হচ্ছিল আদার্স। এটা আমার টোটাল কত খরচ হয়ে গেল? 70,000। আমার টার্ন ওভার কত ছিল? 1 লাখ। এই 1 লাখের থেকে 70,000 গেলে আমার কত থাকে? এই 30,000 টাকা আমার বছরের শেষে প্রফিট। 30,000 টাকা বছরের শেষে প্রফিট। এবার আসি ট্যাক্সের। এই ব্যাচটার ওনারকে আমি, আর এরা আমার ফ্যাকাল্টি। আমি 10,000 টাকা এখান থেকে যদি ইনকাম করি, তাহলে আমাকে কোন ট্যাক্স দিতে হবে? আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি ইনকাম করতেছি, হ্যাঁ? যদি আমি ট্যাক্সেবল হই, আমি একটা উদাহরণ দিতেছি, বোঝার চেষ্টা করো। বছর শেষে 10,000 টাকা ইনকাম করতেছি, তারপর আমাকে ইনকাম ট্যাক্স দিতে হইতেছে। সেরকম এও দিবে। কিন্তু আমি তো কর্পোরেট চালাই একটা। যদি আমার প্রতিষ্ঠানটা কর্পোরেট হিসেবে রেজিস্টার্ড করা থাকে, তবে এটা আলাদা জন্য আমি দেখতে গেলাম না কত টাকার স্ল্যাবে কতটুকু ইনকাম হয়, কত ট্যাক্স ধরা হয়, এটা আমার জানার বিষয় না, তোমাদেরও জানতে হবে। মোট কথা প্রফিট আমার এই কর্পোরেট থেকে কতটুকু হলো? 30,000 টাকা। তাহলে আমার কর্পোরেট ট্যাক্স কোথা থেকে দিতে হবে? এই 30,000-এর উপরে কিছু একটা পার্সেন্টেজ আমাকে দিতে হবে। এই ট্যাক্সটাকেই বলা হয় কর্পোরেট ট্যাক্স। মানে মোদ্দা কথা, মুকেশ আম্বানির কোম্পানি যদি বছরে টার্নওভার যদি 100 টাকা হয়, তার মধ্যে যদি 50 টাকা ও খরচ করে, আর 20 টাকা যদি ওর ইনকাম হয়, তাহলে ওর প্রফিট কত হইল? 30 টাকা। এই 30 টাকার উপরে যে ট্যাক্সটা দিবে সেটা হচ্ছিল ওর কর্পোরেট ট্যাক্স। আর ও যেটা ইনকাম করতে, সেটার উপরে যে ট্যাক্সটা দিতে হবে সেটা হচ্ছিল ইনকাম ট্যাক্স। আমি বুঝাইতে পারলাম কি? তাহলে ইনকাম ট্যাক্স কোন গভর্নমেন্ট নিল? সেন্ট্রাল গভর্নমেন্ট। কর্পোরেট ট্যাক্স কোন গভর্নমেন্ট নিল? ইনকাম ট্যাক্স ব্যক্তির উপরে লাগে, কর্পোরেট ট্যাক্স কার উপরে লাগে? কোম্পানির প্রফিটের উপরে লাগে কর্পোরেট ট্যাক্স। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এরপরে একটা ট্যাক্সের উপরে চলে যাই। এরপরে যে ট্যাক্সটা হয় সেটা হচ্ছে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স, এটাকে শর্টে বলে এমএটি, ম্যাট ট্যাক্স। এই ম্যাট ট্যাক্সটা কি? মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। এই ম্যাট ট্যাক্সটা কি? দেখো, সবাই তো আর ভালো ব্যক্তি না, তাই না? এই অল্টারনেটিভ ট্যাক্সটা কি? ন্যূনতম অল্টারনেটিভ ট্যাক্স এটা কি? ধরো কোনো একটা কোম্পানি ব্যবসা করতেছে, ও কি করলো? বছরের শেষে টার্নওভার কত? 500 টাকা। ওর একটা কর্পোরেট,
তার মানে ওকে কি দিতে হবে? কর্পোরেট ট্যাক্স দিতে হবে। কর্পোরেট ট্যাক্স দিতে হবে। ও কি করলো? ও বললো 100 টাকা আমার স্যালারিতে দিতে চলে যায়, 100 টাকা বিদ্যুৎ খরচা দিতে লাগে, 100 টাকা ট্রান্সপোর্টেশন, এরকম করতে করতে ও 500 টাকার খরচা দেখায়। এরকম করতে করতে 500 টাকার খরচা করে দিল। তাহলে ওর লাভ কত টাকা হয়? 0%। 0%। এবার গভর্নমেন্ট যখন ওর কাছে কর্পোরেট ট্যাক্স দিতে যাবে, কর্পোরেট ট্যাক্স চাইতে যাবে, ও কি বলবে? আমার তো লাভই হয় না, আমি ট্যাক্স কোথা থেকে দেবো? কর্পোরেট ট্যাক্স কি বলে? কর্পোরেট সেক্টর যেই টাকাটা মুনাফা অর্জন করে সেইটার উপরে ট্যাক্স ধার্য হবে, কর ধার্য হবে। কিন্তু যখন কোনো কোম্পানি যদি অসৎ উপায় বা যেটাই হোক না কেন, ও যদি বলে যে আমার মুনাফাই হয় নাই, আমি ট্যাক্স কোথা থেকে দেবো, তার উপায় কি? সরকার কি বলবে? সরকার বলবে যে তোমার যদি লাভই না হয়, তুমি এখানে বসে থেকে কি করতেছো? বাড়ি চলে যাও, তোমার ব্যবসা করার দরকার নেই, তাই না? তো এই যে আবার অনেক সময় অসৎ পদ্ধতিতে ওই ট্যাক্স থেকে বাঁচার জন্য ট্যাক্স 0% দেখাইতে পারে যে আমার লাভ হয় না, আমি ট্যাক্স দিব না, তাই না? সব খরচা তো আর দেখানো সম্ভব না। তার জন্য গভর্নমেন্ট একটা উপায় বাইর করলো, সেটা কি? মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। গভর্নমেন্ট কি বলবে? তোমার লাভ হোক বা ক্ষতি হোক, কি হোক, আমার দেখার দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি যদি কর্পোরেট ট্যাক্স না দিতে পারো, তাহলে তোমার বছরে যে টার্ন ওভার, তার উপরে কিছু একটা টাকা তোমাকে দিতে অবশ্যই হবে। এই যে টার্ন ওভারটা বছরের শেষে যে টাকাটা ইনকাম করলো, সেইটার উপরে যে পার্সেন্টটা ওকে দিতে হবে, সেইটাকেই বলা হয় মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। এবার একটু চিন্তা করে, যদি কর্পোরেট ট্যাক্স দিত, তাহলে ওকে কি দিতে হইতেছে? ও যত টাকা কামাই করতেছে তার উপরে না, কিন্তু টার্নওভারের উপরে না, কিন্তু টার্নওভারের টাকা তো বেশি হবেই, মুনাফার উপরে টাকা নিচ্ছে। আর যেই কোম্পানি 0% লাভ করতেছে, তার উপর কি দিতেছে? মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। ও যদি বলে যে আমার কোনো লাভ হয় না, তাহলে তুমি যেই টাকাটা টার্নওভার, তার উপরে ট্যাক্স দাও। হয় তুমি আমাকে কর্পোরেট ট্যাক্স দিবে, নাই তো আমাকে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স দেবে। এবার তুমি বুঝে নাও, কেউ কি আর লস করার জন্য কোম্পানি খোলে? কর্পোরেট কি লস করার জন্য খোলে? তা তো না। তো এই ধরনের ট্যাক্সকে কি বলা হয়? মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। তাহলে কি ধরনের ট্যাক্স শিখলাম? ইনকাম ট্যাক্স শিখলাম, কর্পোরেট ট্যাক্স শিখলাম, আর কি মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স বা ম্যাট। এই তিনটাকে ক্লিয়ার? তুমি যদি কামাই করো, তোমাকে ট্যাক্স ইনকাম দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তো ও কর্পোরেট খুলছে, ও যে টাকাটা ইনকাম করতেছে, তাকে তো ইনকাম ট্যাক্স দিতেই হবে, হ্যাঁ না? তারপরে তোমার কর্পোরেট কি করলো না করলো, এটা আমার দেখাতে হবে। যদি লাভ করো, তাহলে তুমি আমাকে কর্পোরেট ট্যাক্স দিবা। যদি তোমার কর্পোরেট থেকে কোনো লাভই না হয়, তুমি আমাকে ম্যাট ট্যাক্স দিবে। বোঝা গেল কি? 3 ধরনের ট্যাক্স। এবার এরপরে দেখো সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটাকে শর্টে বলে এসটি। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স কি? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স সেটা হচ্ছে যে আমাদের স্টক এক্সচেঞ্জ আছে, এই স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেটে যদি তুমি কোনো বন্ড বা তুমি কোনো মিউচুয়াল ফান্ড কেনা বেচা করো, তার উপরে যে ট্যাক্সটা লাগে সেটাকে বলে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এটা বোঝানোর কিছু আছে? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স কি বললাম? তুমি যদি স্টক মার্কেটে কোনো বন্ড বা কোনো মিউচুয়াল ফান্ড কেনা বেচা করো, তার উপরে যে ট্যাক্সটা লাগে সেটাকে বলা হয় সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। আর বলতে হবে কি? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। ক্লিয়ার? এরপরে যেটা আসে কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স, এই এসটিটি আর সিটিটি এই দুইটা প্রায় একই। কেমন করে একই? দেখো, খোলা বাজার থেকে না কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। খোলা বাজার থেকে, এই যে আমরা বাজার করি, ওই বাজারের কথা আমি বলতেছি। স্টক মার্কেটে যে ট্রেডিংগুলো হয়, অকৃষিজ পণ্য যেমন গোল্ড, তার উপরে সেই দ্রব্যগুলোর উপরে যে ট্যাক্সটা, কেনা বেচার উপরে যে ট্যাক্সটা ধার্য করা হয়, সেটাকেই বলা হয় কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। আবার একটা রিপিট করি, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্সটা কি ছিল? কাগজপত্রের ব্যাপার ছিল, তাই না? হ্যাঁ, বন্ড, মিউচুয়াল ফান্ড, জানো মিউচুয়াল ফান্ড কি? ওই যে টাকা লাগায় যে মিউচুয়াল ফান্ডে, হ্যাঁ, ওইগুলা যদি তুমি কেনা বেচা করো, দেখবা যারা ওই মিউচুয়াল ফান্ডে টাকা লাগায়, তাদের দেখবা একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট কাইটে নেয় কিন্তু ট্যাক্স, তাই না? ওই যে ট্যাক্সটা, সেটাকে বলা হয় কি? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। আর এইটার মধ্যে কিন্তু সিটিটি, কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স, এটা কি? দ্রব্য, একদম ট্রেডিং এর জন্য যদি তুমি বাজার থেকে অকৃষিজ পণ্য, চাল ডাল তেল নুন এগুলোর কথা বলতেছি না, অকৃষিজ পণ্য যদি তুমি কেনো বা বেচো, তার উপরে যে ট্যাক্সটা লাগে সেটাকে বলা হয় কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। ক্লিয়ার? তাহলে কি কি দেখলাম? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স,
সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স আর কমোডিটি ট্রানজাকশন। কয়টা হলো? এরপরে যে ট্যাক্সটা হবে সেটা সুস্মিতা চিনতে পারে, সেটা কি? সেটা হচ্ছে গুগল ট্যাক্স। গুগল ট্যাক্স বা এটাকে বলে ইকুয়ালাইজেশন লেভি। ইকুয়ালাইজেশন লেভি এটা অনেক পুরানা না, রিসেন্ট বলতে পারো, বেশি পুরানা না। গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লেভি, হ্যাঁ এই জিনিসটা বোঝো, এই জিনিসটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এখান থেকে প্রশ্ন হতে পারে। গুগল ট্যাক্সটা হচ্ছে গুগল যেহেতু আছে তার মানে আচ্ছা তোমরা এটা জানো তো ওই নিউজ পেপারে কোনো অ্যাড ফ্যাড দিলে টাকা লাগে, তাই না? এইরকমই অনলাইনে যদি তুমি কোনো অ্যাড দিতে চাও, অ্যাডভার্টাইজ করতে চাও, সেইখানেও কোনো ট্যাক্স তোমাকে দিতে হয়। এটা বেশি দিনের পুরানা, এটা 2016 সাল থেকে, বেশি দিনের পুরানা না, এটা 2016 সাল থেকে দেওয়া হয়। এটা 6% দিতে হয় গভর্নমেন্টকে, 6%। আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা। এই যে তুমি যদি অনলাইনে কোনো অ্যাডভার্টাইজ দিতে যাও তার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে তোমার গুগল অ্যাডসেন্স। চেনো সুস্মিতা? গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এইখানে অ্যাডভার্টাইজ দেওয়া যায়। দেখবা তোমরা ওই কোনো যদি চ্যানেল প্যানেল দেখো, আমার চ্যানেলে অ্যাড আসে, হ্যাঁ ওই দেখবা আশেপাশে কোনো অ্যাড দেওয়া থাকে সাইডে নিচে। এইটা কারা দেয়? কারা দেয়? গুগল অ্যাডসেন্স দেয়, গুগল অ্যাডসেন্স। হ্যাঁ ব্যাপারটা কি হয়? আচ্ছা গুগল কোথাকার, ওই প্যারেন্ট কোম্পানি কোথায়? ইউএসএ, ইউএসএ কোম্পানি না? এবার কি হয়, এই গুগল অ্যাডসেন্সের একটা ব্রাঞ্চ আছে আমাদের ব্যাঙ্গালোরে আছে। ধরো আমার চ্যানেলটাকে যদি আমি ফেমাস করতে চাই, আমি ব্যাঙ্গালোরে গিয়ে যদি ওদের কাছে বলি যে আমি অ্যাড দিব, যখনই সার্চ করবে আমার চ্যানেলটা যদি সবার আগে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বা কম্পিটিটিভ পড়াশোনা রিলেটেড যেইটাই সার্চ করুক না কেন, আমার চ্যানেলটা আগে দেখাইতে হবে, একটা অ্যাড দিতে হবে। আমি ব্যাঙ্গালোর গেলাম, আমাকে একটা চার্জ করে দিল, ধরো বছরে 1 লাখ টাকা, বছরে 1 লাখ টাকা চার্জ দিল, বুঝলো? তো এবার আমি যখন 1 লাখ টাকা ওদেরকে দিব, তখন আমাদের অর্থ দপ্তর থেকে গুগল অ্যাডসেন্সকে বলবে যে তুমি আমার দেশে থেকে আমার দেশের লোকজনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কামাই করতেছো, তোমাকে আমাকে ট্যাক্স পে করতে হবে, 6% ট্যাক্স পে করতে হবে। গুগল অ্যাডসেন্স বলবে যে আমরা তো ওদেরকে কোনো সার্ভিস দিতেছি না, যা কাজ করার আমার ইউএসএ তে কাজ হবে, আর যা ট্যাক্স দেওয়ার ইউএসএ তেই দিবে, তাহলে আমি আপনাদেরকে কেন ট্যাক্স দিব? ভারতীয় অর্থ দপ্তর বলবে যে এইটা আমার দেশে হইতেছে, আমার দেশের লোকজন অ্যাডভার্টাইজ করতেছে, আপনারা অ্যাডভার্টাইজ দিতেছেন, সেখান থেকে আপনার কোম্পানি কামাই করতেছে, তা আমাকে তো ট্যাক্স দিতেই লাগবে। এই জন্য কোর্টে কেস পেশ হয়, 2016 সালে এটা পাস হয় যে 6% করে গভর্নমেন্টকে দিতে হবে। এই যে 6% ট্যাক্সটা নিল অ্যাডভার্টাইজের উপরে, সেইটাকেই বলা হয় গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লেভি। বুঝতে পারলাম? তার মানে এটা হচ্ছিল অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, ওটিটি বলো, তারপরে তোমার বিভিন্ন বিদেশি কোম্পানি, মানে এটা কিন্তু ভারতীয় কোম্পানির কথা বলতেছি না, বিদেশি অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন অ্যামাজন আছে, হটস্টার আছে, এদেরখানে তোমরা যদি সাবস্ক্রিপশন নিবা দেখবা ওইখানে ট্যাক্স নেয়। ওই ট্যাক্সটার মধ্যে 6% আমাদের গভর্নমেন্ট নেয়। মানে গুগল অ্যাডসেন্স যদি তোমার কাছ থেকে 100 টাকা ডিমান্ড করে, তার মধ্যে 6 টাকা, 100 টাকার 6%, 6 টাকা তুমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতেছো, আর 94 টাকা তুমি গুগল অ্যাডসেন্সকে দিতেছো, ও ইউএসএ কে দিতেছো। বোঝা গেল? তার মানে এই গুগল ট্যাক্সটা শুধুমাত্র অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের জন্যই নেয়। এটা কোন কারা কালেক্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ক্লিয়ার? আমি এতক্ষণ 6টা ট্যাক্সের কথা বললাম, আরেকটা ট্যাক্স আছে ওটা বলে দিই। আরেকটা আছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে কি? তোমার কোনো প্রপার্টি আছে, তোমার কোনো প্রপার্টি আছে, ধরো এটার দাম 10,000 টাকা, হলো? এবার তুমি যদি বিক্রি করতে চাও, তোমার এটা ক্যাপিটাল সম্পত্তি, 3টা কেস হতে পারে, 3টা কেস। এই 10,000 টাকার প্রপার্টি তুমি 9,000 টাকা দিয়ে বিক্রি করলা, 10,000 টাকা দিয়ে বিক্রি করলা, আবার 10,250 টাকায় বিক্রি করলা। যদি তুমি তোমার প্রপার্টি 9,000 টাকায় বিক্রি করো, তাহলে কি হবে? লাভ হবে কি? লাভ কোথা থেকে? উল্টো আরো লস হলো 1,000 টাকা, তাই না? লস হলো। এই 10,000 টাকার প্রপার্টি যদি তুমি 10,000 টাকা দিয়ে বিক্রি করো, লাভ বা লস হলো না? 0%। আর 10,000 টাকার প্রপার্টিটা যদি তুমি 10,250 টাকায় বিক্রি করো, তাহলে তোমার লাভ কত টাকা হয়?
250 টাকা লাভ হয়। এই লাভের উপরে যেটা এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে তোমার ক্যাপিটালটা বিক্রি করে যেইটা গেইন হলো তার উপরে যেই ট্যাক্সটা দাও সেইটাই হচ্ছিল আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স। এইটাও কোন সরকার দিবে? সেন্ট্রাল সরকার। বুঝতে পারলাম? তাহলে এইটা আমরা যে দেখলাম, এইটা আমরা প্রত্যক্ষ কর দেখলাম, ডাইরেক্ট ট্যাক্স দেখলাম, এটা কে নিল? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে আমার সাথে বলো তো, সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি বললাম? সবার প্রথম থেকে ইনকাম ট্যাক্স। আস্তে আস্তে। ইনকাম ট্যাক্স কি? যেটা ব্যক্তি বিশেষ তার বাৎসরিক আয়ের উপর দিবে। ইনকাম ট্যাক্সের পরে কি করলাম? কর্পোরেট ট্যাক্স। কি? কোম্পানির বাৎসরিক মুনাফার উপরে যেই ট্যাক্স সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কে নিবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপরে কি ট্যাক্স করলাম? মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। এটা কখন নেবে? কোম্পানি যখন ওর 0% প্রফিট দেখাবে তখন এটা মিনিমাম ম্যাট ট্যাক্স নেবে। তারপরে কি করলাম? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। কোনটা? কোনো বন্ড বা কোনো মিউচুয়াল ফান্ড কেনা বেচাতে যে ট্যাক্সটা দিতে হয় সেটা হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এর মতন আরেকটা ট্যাক্স আছে, সেটা কি? কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স, সিটিটি। এটা কিসের উপরে হয়? ওই অকৃষিজ পণ্য, মানে কৃষিজ পণ্যর কথা আমি বলতেছি। সোনা ফোনা এগুলো যদি কেনা বেচা করো তাহলে যে ট্যাক্স লাগে সেটা হচ্ছে সিটিটি, কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। আরেকটা কি ট্যাক্স বললাম? গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লেভি। এটা অনলাইন প্ল্যাটফর্মের উপরে যে ট্যাক্সটা নেওয়া হয় সেটা হচ্ছে গুগল ট্যাক্স। হলো? তারপরে আরেকটা লাস্ট কি বললাম? ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটা কি? প্রপার্টি বিক্রি করে যেই টাকাটা তোমার মুনাফা হবে তার উপরে যে ট্যাক্সটা সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি ক্লিয়ার? এরপরে দেখবো ডাইরেক্ট ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কি কি ডাইরেক্ট ট্যাক্স নেয় সেটা দেখবো। হ্যাঁ, তাহলে আমরা এখন কি দেখবো? ডাইরেক্ট ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট। ডাইরেক্ট ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট। ডাইরেক্ট ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট মানে এটা প্রত্যক্ষ কর। এটা কে নেবে? এটা আমাদের রাজ্য সরকার নেবে। সবার প্রথম যে ট্যাক্সটা সেটা দেখো, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স। ভালো বোঝো, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স মানে কি? যারা কৃষিকাজ করে যে ইনকামটা করে তার উপরে ট্যাক্স। মাথা খারাপ হয়ে যেতেছে না? এটা কে নেয়? রাজ্য সরকার। মাথায় রাখবা, এইখানে অনেক রাজ্যতেই এই যে ট্যাক্সটা এটাকে ক্ষমা করে দেওয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গতে এটা নাই। কিন্তু নিয়ম কি বলে? রাজ্য সরকার যদি চায় তাহলে এই এগ্রিকালচার ইনকাম ট্যাক্স লাগু করতে পারে যারা কৃষিকাজ করে তাদের ইনকাম। কিন্তু কেন করে না? কেননা ভোট ব্যাংকের জন্য, রাজনৈতিক কারণে এই ট্যাক্সটা নেওয়া হয় না। সব অনেক জায়গাতে অনেক রাজ্যতেই এইটা বন্ধ আছে। কিন্তু তুমি যদি কেরলে রাবার, তারপরে তোমার ওই কফি যারা চাষ করে তাদের উপরে এই ট্যাক্সটা লাগু আছে। কিন্তু পশ্চিমবঙ্গতে কোনো কৃষিকাজের উপরেই এই ট্যাক্সটা নেওয়া হয় না। বোঝা গেল কি বললাম? এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের উপরে ট্যাক্স কারা নেয়? রাজ্য সরকার নেয়। এইটা পশ্চিমবঙ্গে নেওয়া হয় না, কিন্তু কিছু কিছু স্টেটে, মানে কেরলে ওই অর্থকারী ফসল বলে না, হ্যাঁ, যেই ফসলগুলো সেই কিছু কিছু ফসলে নেওয়া হয়, যেমন কি রাবার চাষ, কফি চাষ, এগুলোতে নেওয়া হয়। বোঝা গেল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। এরপরে দেখো প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স, এই প্রফেশনাল ট্যাক্সটাকে না পি ট্যাক্স বললে অনেকে চিনবে। পি ট্যাক্স, এই প্রফেশনাল ট্যাক্স কি? সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী যারা ট্যাক্স দেয় তাদেরকে এই পি ট্যাক্স অবশ্যই দিতে হয়। পি ট্যাক্স মানে কি? প্রফেশনাল ট্যাক্স। আমি যদি আরো ভালোভাবে বলি, যেগুলো সুপার ফেসিলিটির যে শপিং মলগুলো দেখবা, ওদের যে বিক্রি বাট্টা আছে ওদের জন্য কিন্তু আলাদা একটা সিএ রাখা থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখা থাকে, কি কি বিক্রি হলো, কবে বিক্রি হলো, কত টাকা। কিন্তু মানে মাঝারি যে ব্যবসাগুলো, মাঝারি দোকানদার, যেমন ধরো কিছু কিছু ডাক্তার আছে নিজেরাই ডাক্তারি করতেছে, নিজেরাই, বিশেষ করে ওই দাঁতের ডাক্তার না, নিজেরাই ডাক্তারি করতেছে, নিজেরাই ওষুধ দিতেছে, এদের কোনো সিএ থাকে না, কিন্তু ওরা একটা ট্যাক্সের আওতায় পড়ে। যখনই ট্যাক্সের আওতায় পড়বে রাজ্য সরকার একটা ওর ইনকামের উপর প্রফেশনাল ট্যাক্স দেবে, পি ট্যাক্স। বুঝে গেল তো? তোমাদের বাড়িতে যারা চাকরি করে, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, তাদের এই পি ট্যাক্স অবশ্যই থাকবে, দিতেই হবে পি ট্যাক্স। এইটা বছরে সর্বাধিক 2500 টাকা পার ইয়ার হয়, 2500 টাকা পার ইয়ার প্রফেশনাল। বোঝা গেল? তাহলে কি বললাম?
এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স কে নিবে? স্টেট গভর্নমেন্ট নিবে। পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স, তুমি যে ইনকামটা করতেছো তার উপরে যে ট্যাক্সটা সেটাকে নিবে রাজ্য সরকার নিবে। এটুকু ক্লিয়ার। আরেকটা বলি, ল্যান্ড রেভিনিউ। ল্যান্ড রেভিনিউ, এই ল্যান্ড রেভিনিউ কি? ভূমিকর। ল্যান্ড রেভিনিউ কি? ভূমিকর। তোমার অন্তর্গত যে ভূমি, তোমার নামে যে ভূমি জমি জমা আছে তার উপরে যে ট্যাক্স হয় সেই ট্যাক্সটা কে নিবে? সেই ট্যাক্সটা নিবে রাজ্য সরকার। বুঝে গেল? তারপরে কি রেভিনিউ ডিউটি আছে, স্ট্যাম্প, স্ট্যাম্প বা রেভিনিউ, রেভিনিউ ডিউটি। এইটাও কি? এইটাও নিবে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এটা কি ওই যে নোটারি ফোটারি করে ওই 10 টাকার স্ট্যাম্প নিল নেয় 12 টাকা, ওই 20 টাকার স্ট্যাম্প নিলে নেয় 25 টাকা, এরকম আছে না ট্যাক্স? স্ট্যাম্প কিনছিলা, ওইটার উপরে যে ট্যাক্সগুলো লাগে সেটাকে বলা হয় স্ট্যাম্প বা রেভিনিউ ডিউটি। স্ট্যাম্প বা রেভিনিউ ডিউটি। তাহলে কি কি ট্যাক্স করলাম? এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, স্ট্যাম্প আর আচ্ছা এটা রেজিস্ট্রেশন, ভুল লেখছে, এটা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, জমি টমি রেজিস্ট্রেশন করে না? হ্যাঁ, ওই রেজিস্ট্রেশন প্রচুর টাকা লাগে। রেজিস্ট্রেশন ডিউটি, স্ট্যাম্প অথবা রেজিস্ট্রেশন ডিউটি, তাই না? এইটার উপরে যে ট্যাক্সটা হয় সেটা হচ্ছিল ডাইরেক্ট ট্যাক্স। আরেকটা কি? প্রপার্টি ট্যাক্স ইন আরবান এরিয়া। আরবান এরিয়া মানে এই যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে প্রপার্টি থাকে, বাড়ি, হাউস ট্যাক্স হতে হোম ট্যাক্স একটা, সেটা হচ্ছিল এই রাজ্য সরকার। বাড়িতে এসে হোম ট্যাক্স, এটা কি? প্রপার্টি ট্যাক্স ইন আরবান। তাহলে আমি কি বললাম? এই যে ডাইরেক্ট ট্যাক্স যেগুলো স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে সেগুলো পরপর বলো। এগ্রিকালচারাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এটা নিতে পারে নাও নিতে পারে, অনেকগুলো রাজ্যতেই নেয় না। তারপরে কি? প্রফেশনাল ট্যাক্স, এটা বছরে কত হতে পারে? ম্যাক্সিমাম 2500 টাকা পার ইয়ার হতে পারে। তারপরে কি? ল্যান্ড রেভিনিউ, জমির উপরে যে ট্যাক্সটা লাগে সেইটা। স্ট্যাম্প বা রেজিস্ট্রেশন ডিউটি, স্ট্যাম্প বিক্রি করে বা রেজিস্ট্রেশনের জন্য যে ট্যাক্সটা নেয় সেটা হচ্ছিল ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্টের। আরেকটা কি? প্রপার্টি ট্যাক্স ইন ডাইরেক্ট ট্যাক্স এতক্ষণ দেখলাম, এইবার দেখবো ইনডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। ভালো বলবো। আচ্ছা বলার আগে আমাকে একটা কথা বলো তো, সব থেকে তোমাদের মুখস্থ ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? জিএসটি। আচ্ছা জিএসটি তো বেশি দিন হলে লাগু হয়নি, কত সাল থেকে লাগু হয়েছে? 2017 সাল থেকে লাগু হয়েছে, ঠিক আছে তো? তো এই জিএসটিটা মাথায় রাখো, আমি জিএসটির একটা আলাদা ক্লাসই করবো, কিন্তু এই ইনডাইরেক্ট ট্যাক্সের জিএসটির রোল বিশাল, এটা ভালো করে বুঝো। দেখ তাহলে এখন যেটা কি দেখবো, ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। এই ইনডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্টে বলার আগে দেখো, এই জিএসটি, এই ইনডাইরেক্ট ট্যাক্স অনেকগুলো, বেশিরভাগ ইনডাইরেক্ট ট্যাক্সই জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। মানে আগে ওগুলো ছিল, এখন ওগুলোর বদলে জিএসটি চলে আসছে, ঠিক আছে তো? তো যেগুলো যেগুলো আমি আন্ডারলাইন করবো সেগুলো মনে রাখবা যে জিএসটির সঙ্গে মার্জ হয়েছে। যেটার মধ্যে আন্ডারলাইন করা নাই সেটা এখনো পর্যন্ত চালু আছে, ঠিক আছে তো? তাহলে সবার প্রথম যে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে সেটা হচ্ছে কাস্টম ডিউটি। কাস্টম, এই কাস্টম ডিউটিটা কি? এই ডবল আন্ডারলাইন করলে বুঝবা যে ওটা জিএসটির সঙ্গে মার্জ হয়েছে। কাস্টম ডিউটিটা কি? এটা আন্তর্জাতিক সীমানায়, ইন্টারন্যাশনাল বর্ডারে কোনো বস্তু আমদানি বা রপ্তানি করতে যে ট্যাক্সটা লাগে সেটাকে বলা হয় কাস্টম ডিউটি। মানে ধরো এই চায়নার থেকে ইন্ডিয়াতে পেন বিক্রি করবে, চায়না থেকে ইন্ডিয়াতে একটা মার্কার বা পেন বিক্রি করবে, চায়না বললো যে 10 টাকা দিয়ে এখানে পেন বিক্রি করতে। বর্ডারে আমাদের কাস্টম অফিসার আছে, ওরা বলবে যে যেহেতু এটা বিদেশি পণ্য বাইরের থেকে আসতেছে, তাই আমাদের এখানে 2 টাকা ট্যাক্স দিতে হবে। 10 টাকা পেন যদি বিক্রি করতে চায় তাহলে এই পেনটা এখানে ইন্ডিয়াতে কত চলে হবে? 12 টাকা দিয়ে, 12 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তার মানে কোনো বিদেশি পণ্য আমদানি বা রপ্তানি করতে হলে যেই ট্যাক্সটা কাটে সেটা কি? কাস্টম ডিউটি। কেন কাটে? কেননা দেশীয় পণ্যর বিক্রি ঠিকঠাক থাকার জন্য। তারপর বাইরে যদি চলে আসে, ইন্ডিয়াতেও তো প্রচুর পেন প্রোডাকশন আছে, ওরাও তো পেন বিক্রি করে খায়, তো ওদের ইয়েটা নষ্ট হয়ে যাবে না? এই জন্য বিদেশি পণ্য আমদানি বা রপ্তানি করতে গেলে যে ট্যাক্সটা কাটে সেটাকেই বলা হয় কাস্টম ডিউটি। এইটা জিএসটির সঙ্গে মার্চ হয় নাই, এখনো পর্যন্ত এই কাস্টম ডিউটি নেওয়া হয়। বোঝা গেল কি বললাম? তাহলে কাস্টম ডিউটি কে নেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। আর এইটা একটা কি? ইনডাইরেক্ট ট্যাক্স। ক্লিয়ার? এখানে আর বোঝা
কাস্টম ডিউটির পরে সার্ভিস ট্যাক্স। এই সার্ভিস ট্যাক্স কি? এই সার্ভিস ট্যাক্স কি মানে আমি যে তোমাদেরকে পড়াইতেছি সেটা আমি কি কি করে দিচ্ছি? আমি তোমাদেরকে সার্ভিস দিতেছি, আমি যা জানি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, এটা আমার সার্ভিস তো। বা তুমি তুমি এমন মনে হয় না বাড়িতে যেমন ইন্টেরিয়র ডেকোরেশন করতেছো, তুমি সমস্ত মাল নিয়ে আসে দিলা, ও তোমার কাছ থেকে শুধুমাত্র 300 টাকা স্কোয়ার ফিটে টাকা নিতেছে। এই যে 300 টাকা স্কোয়ার ফিটে যে নিতেছে, এটা কি নিতেছে? এইটা ওর যে আইডিয়া সেটা তোমাকে বিক্রি করতেছে, তার মানে তোমাকে সার্ভিস দিতেছে। সেই সার্ভিসগুলোর উপরে যে ট্যাক্সটা লাগে সেইটাই হচ্ছিল সার্ভিস ট্যাক্স। ও যদি তোমাকে বিল দেয় সেইখানে লেখা থাকবে যে আগে লেখা থাকতো সার্ভিস ট্যাক্স, এখন জিএসটি কত পার্সেন্ট সেটা লেখা থাকবে, সেটা লেখা থাকবে। তার মানে সার্ভিস ট্যাক্স কিসের সঙ্গে মার্জ হয়ে গেছে? এখন জিএসটির সঙ্গে সার্ভিস ট্যাক্স মার্জ হয়ে গেছে। ক্লিয়ার? এরপরে দেখো এক্সাইজ ট্যাক্স। এক্সাইজ ট্যাক্স খুব ইম্পর্টেন্ট, এখানে এখন গন্ডগোল হবে। এই এক্সাইজ ট্যাক্স কি? এই এক্সাইজ ট্যাক্স কোন প্রোডাকশনের উপরে এই ট্যাক্স না হয়, কোন প্রোডাকশনের উপরে যে কিছু উৎপাদন হোক না কেন, দেশের অভ্যন্তরে টিন থেকে শুরু করে প্লেন পর্যন্ত যা উৎপাদন হবে না, তার যে যা কিছু উৎপাদন হোক তার উপরে যে ট্যাক্সটা গভর্নমেন্ট নিবে সেটা কি বলা হয়? এক্সাইজ ট্যাক্স। বুঝতে পারতেছি কি বললাম? তাহলে কি বললাম? এক্সাইজ ট্যাক্স কি? দেশের অভ্যন্তরে যেই দ্রব্যই উৎপাদন হোক না কেন তার উপরে যে ট্যাক্সটা ধার্য করা হয় সেটা কি বলা হয়? এক্সাইজ ট্যাক্স। আগে তো এক্সাইজ ট্যাক্স থাকতো, এখন এটা কে নেবে? এটা জিএসটি হয়ে যাবে, জিএসটি হয়ে যাবে। কিন্তু এইখানটাতে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি মনে রাখবা? কিছু কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট যেমন কি, যেমন পেট্রোল, পেট্রোল পেট্রোল ডিজেল, ডিজেল, সিএনজি, ক্রুড অয়েল, ক্রুড অয়েল, ক্রুড অয়েল মানে অশোধিত তেল যেটা, এই দ্রব্যগুলোতে এখনো পর্যন্ত জিএসটি লাগু হয় নাই, এটা এখনো পর্যন্ত এক্সাইজ নাই। এক্সাইজ ট্যাক্স বর্তমানে কি হয়ে গেছে? জিএসটি হয়ে গেছে। এক্সাইজ ট্যাক্স কি? কোন দেশীয় দ্রব্য উৎপাদনে সরকার যে ট্যাক্সটা ধার্য করে সেটা কি বলা হয়? এক্সাইজ ট্যাক্স। কিন্তু এই ট্যাক্সের এটার মধ্যে এটা কার সঙ্গে মার্জ হয়ে গেছে? জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত পেট্রোল, ডিজেল, সিএনজি, ক্রুড অয়েল এগুলোর উপরে এখনো পর্যন্ত এক্সাইজ ট্যাক্স লাগু আছে। কেন লাগু আছে? কেননা একটা স্টেটের ইনকাম ডিপেন্ড করে, তার জন্য বাইরে রাখছে। যদি জিএসটির সঙ্গে মার্জ হয়ে যেত তাহলে পেট্রোলের দাম সম্পূর্ণ ভারতবর্ষে একই হতো। হরিয়ানাতে তো পেট্রোলের দাম আলাদা, আসামে পেট্রোলের দাম আলাদা, ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম আলাদা, বিভিন্ন স্টেটে যাও বিভিন্ন বিভিন্ন দাম। বুঝা গেল? জিএসটির সঙ্গে যদি মার্জ হয়ে যেত তাহলে সর্বভারতে একটাই দাম। ক্লিয়ার? তার মানে কোন কোন জিনিসগুলোকে এখনো এক্সাইজ ট্যাক্স নেওয়া হয়? পেট্রোল, ডিজেল, বিভিন্ন জ্বালানি, কিন্তু এলপিজি বাদে। আমি তো বিভিন্ন জ্বালানি বললাম, কিন্তু এলপিজি বাদে। বাড়িতে যে এলপিজির বিলটা আছে দেখবা নিচে এখানে জিএসটি লেখা থাকে, ওখানে কিন্তু জিএসটি নেওয়া হয়। ক্লিয়ার তো? এখানে কোনো সমস্যা নেই। আবার এইখানেই আমি আরেকটা কথা বলে দিতেছি, এই যে অ্যালকোহল, অ্যালকোহল, এই অ্যালকোহল আর আফিম, অ্যালকোহল আর আফিম, অ্যালকোহল আর আফিম, এই অ্যালকোহল আর আফিমের যে ট্যাক্স হয়, যে এক্সাইজ ট্যাক্স হয়, সেটা স্টেট গভর্নমেন্ট, স্টেট বড় থাকবে। হ্যাঁ, এক্সাইজ ট্যাক্স নেওয়ার কথা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সাইজ ট্যাক্স স্টেটও নেয়। কোন কোন ক্ষেত্রে? অ্যালকোহল এবং আফিমের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এক্সাইজ ট্যাক্স। বোঝা গেল কি? তার মানে যদি বলে যে অ্যালকোহলে কি জিএসটি আছে না এক্সাইজ আছে, কি বলবো? এক্সাইজ আছে। ক্লিয়ার তো? এবার অ্যালকোহল দুইভাবে ব্যবহার, দুইভাবে। একটা লিকার, একটা লিকার মানে মদ, যেটা হিউম্যান কনজিউম করে, যেটা খায় মদ, সেটা লিকার হিসাবে ব্যবহার হয়। আর কি? টয়লেটারি, এটা কি? টয়লেটারি প্রোডাক্ট মানে, টয়লেটারি প্রোডাক্ট মানে অ্যালকোহল কিছু কিছু ব্যবহার করা হয়, ডিওতে ব্যবহার হয়, মেডিসিন, বিভিন্ন প্রোডাক্টে এই অ্যালকোহল ব্যবহার করা হয়। দুইটা ভাবে বিক্রি হয়। একটা লিকার, যেটা তোমার মদ হিসাবে খায়, সেটা বিক্রি হয় অ্যালকোহল। আর কি? ডিওতে ব্যবহার করা হয়, মেডিসিনে, বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়।
কসমেটিক্সে ব্যবহার করা হয় অ্যালকোহল, সেইখানে বিক্রি হয়। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে এক্সাইজ ট্যাক্স কাকে বলে। তোমার দেশে যেই প্রোডাক্টগুলো উৎপাদন হইতেছে তার উপরে যে ট্যাক্সটা ধার্য করা হয় সেটাই এক্সাইজ ট্যাক্স। এক্সাইজ ট্যাক্স বর্তমানে কিসের সঙ্গে মার্জ হয়ে গেছে? জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। এক্সেপ্ট কি কি? বিভিন্ন জ্বালানি, এলপিজি বাদে বিভিন্ন জ্বালানি, পেট্রোল, ডিজেল, সিএনজি, ক্রুড অয়েল, প্রত্যেকটাতে এক্সাইজ ট্যাক্স এখনো লাগু আছে। তার জন্যই ভারতের বিভিন্ন স্টেটে পেট্রোলের ডিজেলের বিভিন্ন বিভিন্ন দাম। বোঝা গেল কি? তোমাকে বলবে যে এক্সাইজ ট্যাক্স কে নেয়, কে নেয়? ভুল, সেন্ট্রালও নেয়, স্টেটও নেয়। তোমাকে তো ক্লিয়ার করে বলে নেই, বোঝা গেল তো? যদি তোমাকে বলে বলো তো এই যে অ্যালকোহল আর আফিম এর উপরে এক্সাইজ ট্যাক্স লাগে নাকি জিএসটি লাগে? এক্সাইজ ট্যাক্স লাগে। এইটা কোন সরকার নিবে, সেন্ট্রাল না স্টেট? সবসময় স্টেট নিবে। এখানে আবার আরেকটা প্রশ্ন, আচ্ছা অ্যালকোহল কিভাবে বিক্রি হবে? লিকার আর টয়লেটারি প্রোডাক্ট। যদি টয়লেটারি প্রোডাক্ট বিক্রি হয় তাহলে এখানে জিএসটি নিবে, কেননা তোমাদের বিভিন্ন কসমেটিক্স বলো, মেডিসিন বলো, এখানে জিএসটি থাকে। এক্সাইজ থাকে কি? থাকে না। কিন্তু লিকারে কি থাকে? লিকারে এক্সাইজই থাকে, লিকারে এক্সাইজই থাকে। তার মানে নিরুপম, এই লিকার ভারতের প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা দাম, তাই কি না? আসামে যাও কম দাম, পশ্চিমবঙ্গে বেশি দাম, তাই কি না? বোঝা গেল তো? বিভিন্ন স্টেটে আলাদা আলাদা দাম। আমার কথাটা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, তাহলে কি এক্সাইজ ট্যাক্স বুঝাতে পারলাম? এক্সাইজ ট্যাক্স দুইটা গভর্নমেন্টই নিবে, নেওয়ার কথা সেন্ট্রালের, কিন্তু স্টেট শুধুমাত্র দুইটার ব্যাপারে নেয়। কি কি? অ্যালকোহল আর আফিম। অ্যালকোহলের কি 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 প্রোডাক্ট কিভাবে বিক্রি হতে পারে? লিকার হিসাবে বিক্রি হতে পারে, আর প্রোডাক্টে ব্যবহার হতে পারে। যদি প্রোডাক্টে ব্যবহার হয়, টয়লেটারি প্রোডাক্টে ব্যবহার হয়, তাহলে সেটাতে আমরা কি নিব? জিএসটি। আর যদি লিকার হিসাবে ব্যবহার হয় তখন এক্সাইজ। বোঝা গেল কি? এক্সাইজ ট্যাক্স সেন্ট্রাল নেয়, স্টেট নেয়, সেন্ট্রাল সবকিছুতে নিবে এক্সাইজ ট্যাক্স। যদি ভারতের প্রোডাক্ট হয় তবে, তাই না? সেন্ট্রাল। স্টেট এক্সাইজ ট্যাক্স শুধুমাত্র দুইটা ব্যাপারে নিবে, সেটা কি? অ্যালকোহল আর আফিমের মধ্যে নিবে। অ্যালকোহলের দুইটা প্রোডাক্ট হয়, একটা ছিল তোমার টয়লেটারি প্রোডাক্ট, সেটাতে কি এক্সাইজ লাগবে না জিএসটি? জিএসটি। কিন্তু যদি লিকার হয় তাহলে এক্সাইজ কে নিবে? স্টেট নিবে। তাহলে এক্সাইজ ট্যাক্স বোঝা গেল তো? আরেকটা ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলি, সেটা কি? এই দেখো, আরেকটা ইনডাইরেক্ট ট্যাক্স কি? সেন্ট্রাল সেল ট্যাক্স। এটা কি? যে কোনো জিনিস বিক্রি করবে না কেন, কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্য যদি কোনো জিনিস বেচা কেনা করো, সেন্ট্রাল সেলস ট্যাক্স, তাহলে তার উপরে যে ট্যাক্সটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স। কি বললাম? এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি কোনো দ্রব্য বিক্রয় করো তার উপরে যে ট্যাক্সটা লাগে সেটাকে বলা হয় কি? সেন্ট্রাল সেলস ট্যাক্স। এটাও জিএসটির সঙ্গে এখন মার্জ হয়ে গেছে, এটাও জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। এর আগের দিন তো আমি বললাম তো, যে মনে আছে যে উদাহরণটা দিয়েছিলাম, যখনই বিক্রি করতে গেলো তখনই জিএসটি লাগলো, তো এটাও তো সেল ট্যাক্সের জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আইজিএসটি হয়, আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। হ্যাঁ, এইটা হচ্ছিল সেন্ট্রাল সেলস ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিবে সেটা কি কি পড়লাম? কাস্টম ডিউটি, তারপরে কি? তারপরে সার্ভিস ট্যাক্স, তারপরে এক্সাইজ ডিউটি বা এক্সাইজ ট্যাক্স, আর একটা কি? সেন্ট্রাল সেল ট্যাক্স। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপরে কি দেখবো? ইনডাইরেক্ট ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট। দেখো, ইনডাইরেক্ট ট্যাক্স অফ স্টেট গভর্নমেন্ট কি নিবে? সবার প্রথমে যেটা আছে ইলেকট্রিসিটি ট্যাক্স। ইলেকট্রিসিটি ট্যাক্স, ইলেকট্রিসিটি ট্যাক্স কি? এগুলো ছোট ছোট জিনিস। ইলেকট্রিসিটি ট্যাক্স কি? ওই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে ট্যাক্স লাগে, বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক যে উন্নত করার জন্য যে ট্যাক্সটা নেবে সেটা স্টেট গভর্নমেন্ট নেবে, সেটা কি? ইলেকট্রিসিটি ট্যাক্স। দেখবা যে আমার প্রত্যেকটা রাজ্যের একটা একটা করে ইলেকট্রিসিটি বোর্ড আছে না? আমাদেরটা নাম কি জানি? হ্যাঁ, WBCCL। হ্যাঁ, তাহলে ইলেকট্রিসিটি ট্যাক্স কে নিবে? স্টেট গভর্নমেন্ট নেবে। এটা একটা কি? ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, এক্সাইজ ট্যাক্স এখানেও লিখে দিই। এক্সাইজ ট্যাক্স, কিন্তু এখানে পাশে কি হবে বলো তো? অ্যালকোহল আর আফিম। আচ্ছা, এই ইলেকট্রিসিটি ট্যাক্স এইটা কিন্তু জিএসটির সঙ্গে মার্জ হয়নি। এটা জিএসটির সঙ্গে মার্জ হয়নি। কি কি মার্জ হয়? আচ্ছা আমাকে বলো তো, এর আগে যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিল কোনটা জিএসটির সঙ্গে মার্জ হয়নি? কাস্টম। আর যেটা স্টেট নিচ্ছে কোনটা মার্জ হয়নি? ইলেকট্রিসিটি ট্যাক্স। আর এক্সাইজ ট্যাক্স কি মার্জ হয়েছে?
এক্সাইজ ট্যাক্স মার্জ হয়েছে, কিন্তু সবটা না। কিন্তু এই অ্যালকোহল আর ওপিয়ামের যে ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স তো এমনি সেন্ট্রাল গভর্নমেন্টের নেওয়ার কথা, কিন্তু এই দুজনের ক্ষেত্রে এক্সাইজ ট্যাক্স কে নেয়? স্টেট গভর্নমেন্ট হলো। এরপরে কি সেল ট্যাক্স। সেল ট্যাক্স এখানে গন্ডগোল করবা না। এর আগেরটা কি বললাম? সেন্ট্রাল সেল ট্যাক্স। এটা কখন কখন নিত? এটা কখন নিত? যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো দ্রব্য বিক্রি করতে যাও, তখন যে ট্যাক্সটা লাগবে, সেন্ট্রাল সেল ট্যাক্স লাগবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। আর এখানে সেল ট্যাক্স নিজের জায়গায় যাই বিক্রি করো না কেন, সেটার উপরে যে ট্যাক্সটা, সেটা হচ্ছিল সেল ট্যাক্স। ওই যে প্রোডাকশন হাউস হোলসেল থেকে রিটেলার মাল নিল, ওইখানে যে সেল ট্যাক্স লাগলো, ওটা কি হিসেবে নেবে? জিএসটি। তাহলে সেল ট্যাক্স কি হচ্ছে? জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। তারপরে কি পারচেজ ট্যাক্স। পারচেজ ট্যাক্স তার মানে এটা কি? যাই জিনিস কেনো না কেন, কিনতে গেলে যে ট্যাক্সটা দিতে হবে, সেটা পারচেজ ট্যাক্স। এটাও এখন জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। আর একটা কি? অ্যাডভার্টাইজ ট্যাক্স। অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। এই অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্সটা কি? অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স দেখবা যে এই যে রাস্তায় যে বিভিন্ন বড় বড় হোর্ডিং গুলো দেখো না, ওগুলা কিন্তু অ্যাড দিতে গেলে কিন্তু ট্যাক্স লাগে। সেটা হচ্ছে কি? অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। এটা কে নেয়? এটা স্টেট গভর্নমেন্ট নেয়। আর কি আছে? আর আছে লাক্সারি ট্যাক্স। লাক্সারি ট্যাক্স। এই লাক্সারি ট্যাক্স কি? লাক্সারি ট্যাক্স নিরূপণ বলবে। লাক্সারি ট্যাক্স কি? লাক্সারি ট্যাক্স হচ্ছিল কোনো বড় বড় ওই ইয়েতে ক্যাসিনোতে জুয়া খেলো, যে ট্যাক্সটা লাগবে সেটা লাক্সারি ট্যাক্স। কোনো বেটিং অ্যাপ যেটা লাগবে, যে ট্যাক্সটা কাটবে, সেটা হচ্ছিল কি? লাক্সারি ট্যাক্স। তাই বলে এখন বলবা যে আমাদের ওইখানে তো প্রতিদিন গাছের তলায় বসে তাস খেলে, এই গাছের তলায় বসে তাস খেলে, ওটা তো পুলিশ ডান্ডা মারবে। আর এখানে ক্যাসিনোতে বসে জুয়া খেলবা, ওইটা তো ট্যাক্স দিতে হবে, লাক্সারি ট্যাক্স। এখন তো জিএসটি, এটা বদলে কি নেবে? জিএসটি নেবে। আর কি আছে? এন্টারটেইনমেন্ট ট্যাক্স। এন্টারটেইনমেন্ট ট্যাক্স। এই এন্টারটেইনমেন্ট ট্যাক্স কি বলতো? এন্টারটেইনমেন্ট ট্যাক্স এটা সুস্মিতা জানে। ওই যে ইয়েতে ওই জয়া সিনেমা হলে সিনেমা দেখতে যাবা, ওর যে টিকিটটা কাটবা, ওইখানে একটা এখন তো জিএসটি লেখা থাকে, ওখানে আগে নিত এন্টারটেইনমেন্ট ট্যাক্স। এন্টারটেইনমেন্ট ট্যাক্স বোঝা গেল? তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি বললাম? ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলা স্টেট নিবে, সেটা কি কি? ইলেকট্রিসিটি যে ট্যাক্স, সেটা কে নিবে? স্টেট গভর্নমেন্ট নিবে। এক্সাইজ ট্যাক্সে শুধুমাত্র অ্যালকোহল আর আফিমে নিবে। তারপরে সেল ট্যাক্স, যাই বিক্রি করো না কেন ট্যাক্স নিবে। পারচেজ ট্যাক্স, যাই কিনো না কেন ট্যাক্স নিবে। তারপরে কি? লাক্সারি ট্যাক্স। এটা কি? ওই বিভিন্ন বেটিং অ্যাপ দেখবা, বেটিং অ্যাপগুলো আছে, বেটিং অ্যাপে বেটিং করবা, যেই টাকাটা ফার্স্ট প্রাইজ হয়, সেটা কিন্তু টোটাল টাকার সঙ্গে মেলে না, কিছু টাকা গায়েব থাকে। তার মানে কিছু তো কোম্পানি নেয়, কিছু ট্যাক্স দেয়, মানে এইভাবে প্রমোট করতে পারে না, এইভাবে প্রমোশন করতে পারে না। অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, রাস্তা রাস্তা যে হোর্ডিং গুলো আছে, ওগুলোতে ট্যাক্স যেগুলো লাগে, সেটা কাকে দিতে হয়? স্টেটকে দিতে হয়। আর এন্টারটেইনমেন্ট ট্যাক্স কে নিবে? স্টেট নিবে। বোঝা গেল তো? আচ্ছা, একটা না আরেকটা ট্যাক্স আছে, যেটা হচ্ছে অক্ট্রয়। অক্ট্রয় ট্যাক্স। এটা আমি মনে হয় একটা এরকম একটা অঙ্ক করাইছিলাম যে অক্ট্রয় ট্যাক্স নেয়। তোমরা বলছিলে যে অক্ট্রয়টা কি, আমি বলছিলাম পরে বলবো। অক্ট্রয় ট্যাক্স, এই অক্ট্রয় ট্যাক্সটা এখন ভ্যানিশ হয়ে গেছে। এর বদলে নাই ইউএবি। ইউএবি এই অক্ট্রয় ট্যাক্সটা কি বলতো? এই ওই যে সেন্ট্রাল সেল ট্যাক্স কি বলছিলাম, সেন্ট্রাল ট্যাক্স দেশের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে। আর এটা কি? এটা হচ্ছিল শহরের মধ্যে, এক শহর থেকে আরেক শহরের মধ্যে। এটা বর্তমানে ভ্যানিশ। এই শহরের মধ্যে এক শহর থেকে অন্য শহরে মাল নিয়ে বিক্রি করবার যে ট্যাক্সটা দিবে, ওটাকে বলতো অক্ট্রয়। এটা এখন বর্তমানে ভ্যানিশ। বোঝা গেল কি বললাম? এই যে আজকে যে যতটুকু পড়লাম, সেটা সম্পূর্ণটা হচ্ছে ট্যাক্সেশন সিস্টেম। ট্যাক্সের হাবিজাবি যা ছিল সব বলে দিলাম। তাহলে আমাকে বলো তো, জিএসটি কি সবকিছুতে লাগু হয়েছে? না, কিছু কিছু জিনিস বাইচে আছে। সেন্ট্রাল যে ট্যাক্সগুলো নিবে ইনডাইরেক্ট, কেননা জিএসটি তো নিজেই ইনডাইরেক্ট, তার মানে ইনডাইরেক্টের উপরই লাগু হবে। এক্সাইজটা পরিবর্তন হয়ে গেছে, কিছু কিছুতে জিএসটি লাগানো হয়নি। সেল ট্যাক্স পরিবর্তন হয়ে গেছে, সেন্ট্রাল সেল ট্যাক্স পরিবর্তন হয়ে জিএসটির সঙ্গে মার্জ হয়ে গেছে। কিন্তু বাইচে আছে কি? কাস্টম ডিউটি সেন্ট্রাল যেটা নেয় সেখান থেকে। আর এখানে কি? ইলেকট্রিসিটি ট্যাক্স। বোঝা গেল কি বললাম? তাহলে আজকে এটা যতটুকু বললাম, সেটা সম্পূর্ণটা ট্যাক্সেশনের উপরে ছিল। এর পরের দিন জিএসটি কয় প্রকারের, জিএসটির উপরে কি কি স্ল্যাবে টাকা নেওয়া হয়, জিএসটি কবে আসলো, কবে থেকে চালু হয়, সমস্ত কিছু জিএসটি। বোঝা গেল? আজকে আমাদের